2026 সালের ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে 13তম জাতীয় সংসদ নির্বাচন। আমি একজন প্রবাসী বাংলাদেশী। আমার মতো বিশ্বের 175টি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 1,30,00,000 প্রবাসী বাংলাদেশী। আমি কিংবা আমরা আদৌ কেউ জানি না বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা থাকবে কিনা। বাংলাদেশের নাগরিক হিসাবে ভোটাধিকার একটি মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার আমরা প্রয়োগ করতে পারবো কিনা আমরা কেউ জানি না। আমি আলমগীর চৌধুরী আকাশ, আজকে কথা বলবো প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। চলুন জেনে আসি প্রবাসী হিসাবে আমাদের সংখ্যার শক্তিটুকু কতটুকু। মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে 75 লাখ থেকে 1,30,00,000 বাংলাদেশি কর্মরত এবং তারা বসবাস করছেন। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক অভিবাসন পত্রিকায় বাংলাদেশ ষষ্ঠ বৃহত্তম রপ্তানিকারক দেশ। 2025 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা 17,56,00,000। প্রবাসী বাংলাদেশি প্রায় 1,30,00,000। আমরা দেশের মোট ভোটারের কমপক্ষে 10% প্রতিনিধিত্ব করি। প্রবাসীদেরকে অনেকেই সোনার ডিম পাড়া হাঁস হিসাবে চিহ্নিত করে থাকেন। তার কারণ হলো প্রবাসীরা প্রতিনিয়ত বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করছেন। রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসাবে প্রবাসীরা আবির্ভূত হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে বারে বারে ধ্বংসের হাত থেকে, পতনের হাত থেকে রক্ষা করছে এই প্রবাসীরা। 2024-25 অর্থ বছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $30.32 বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং আগের অর্থ বছরের তুলনায় 26.8% বেশি। কেবল 2024 সালেই পাঠানো হয়েছে $26.9 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 23% বেশি ছিল। 2025 সালের মার্চ মাসে রেমিটেন্স ছিল সর্বোচ্চ $3.29 বিলিয়ন, যা এক মাসের হিসাবে ইতিহাসে সর্বোচ্চ। 2025 সালের জুন মাসে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় $2.81 বিলিয়ন। জুন 2025-এর এক মাসেই প্রবাসীরা পাঠিয়েছেন $2.81 বিলিয়ন। 2025 সালের জুলাই মাসে মাত্র 16 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছে $1.42 বিলিয়ন, মানে গড়ে প্রতিদিন $88 মিলিয়ন। প্রতি মাসে প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করেন গড়ে $2200 থেকে $2900 মিলিয়ন। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে বাংলাদেশ এখন বিশ্বের 7ম সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশ। দক্ষিণ এশিয়ায় আমরা তৃতীয়। এত বিশাল হিউজ অ্যামাউন্টের রেমিটেন্সের উৎস প্রবাসীরা। মধ্যপ্রাচ্য থেকে আসে প্রায় 70% রেমিটেন্স, বাকি 30% ইউরোপ, আমেরিকা, এশিয়া ও অন্যান্য অঞ্চল থেকে আসে। চলুন দেখে আসি এত বিশাল অঙ্কের টাকা প্রবাসীরা রেমিটেন্স হিসাবে বাংলাদেশে প্রেরণ করে এবং এই টাকা বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে। বাংলাদেশের জিডিপিতে প্রায় 6 থেকে 7% অবদান রাখেন প্রবাসীরা। রেমিটেন্স আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সবচেয়ে বড় অংশ। বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শ্রমিক রপ্তানিকারক দেশ। প্রবাসীরা শুধু দেশে অর্থই পাঠান না, প্রবাসীরা দেশে নানান জায়গায় বিনিয়োগও করে থাকেন। ব্যাংক, হাউজিং প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এছাড়াও নানান ছোট বড় খাতে প্রবাসীরা বিনিয়োগ করেন এবং প্রতিনিয়ত প্রবাসীরা বিদেশে যাচ্ছেন। এবং 2024 সালে প্রায় 10,11,000 নতুন কর্মী বিদেশে গিয়েছেন এবং তারা অলরেডি রেমিটেন্স পাঠাচ্ছেন এবং ভবিষ্যতে যতদিন তারা বাইরে থাকবেন রেমিটেন্স পাঠাবেন, বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন। কিন্তু দুঃখজনক সত্য হলো এত বিশাল অবদান সত্ত্বেও আমাদের নিজের দেশের ভবিষ্যৎ নির্ধারণে আমাদের কোনো ভূমিকা নেই। এখন দেখি বিশ্বের কোন কোন দেশ তাদের প্রবাসী নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করেছে। আপনি জানলে অবাক হবেন, 2020 সাল পর্যন্ত বিশ্বের 140টি দেশ প্রবাসী ভোটিং চালু করেছে, যা 1990 সালেও ছিল মাত্র 35টি। তুরস্ক 2012 সাল থেকে যে কোনো স্থানে কনসুলেট বা দূতাবাসে গিয়ে ভোট দিতে পারেন। জার্মানিতে প্রায় 30 লাখ তুর্কি বংশোদ্ভূত মানুষ রয়েছেন যারা নিয়মিত ভোট দিয়ে থাকেন। ফিলিপাইন্সের নাগরিকরা অনলাইন বা ডাক ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে থাকেন। 2022 সালের নির্বাচনে প্রায় 17 লাখ ফিলিপাইন্স নাগরিক প্রবাস থেকে ভোট দিয়েছেন। ফ্রান্সের নাগরিকরা প্রবাস থেকে ভোট দিতে পারেন এবং কি ফ্রান্সের জন্য 11টি স্বতন্ত্র সংসদীয় আসন যা শুধু প্রবাসীদের জন্যই বরাদ্দ করা।
পাকিস্তান 2018 সাল থেকে ইলেকট্রনিক ভোটিং চালু হয়েছে এবং 2024 সালে প্রায় 2 লাখ পাকিস্তান প্রবাসী পাকিস্তান সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, মেক্সিকো, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা সহ বিশ্বের নানান দেশ তাদের প্রবাসীদের বা প্রবাসী নাগরিকের জন্য ভোটাধিকার নিশ্চিত করেছেন। এতগুলো দেশের অভিজ্ঞতা কি বলছে? প্রবাসীদের ভোটাধিকার কি অসম্ভব কোনো বিষয়? অবশ্যই না। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজন শুধু সদিচ্ছা। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কেন প্রবাসী ভোটিং প্রয়োজন? এখানে আমি 4টি পয়েন্ট উল্লেখ করব যে কারণগুলোর কারণে প্রবাসী ভোটাধিকার অবশ্যই বাংলাদেশের জন্য প্রয়োজন। তার নাম্বার 1 কারণ হলো সাংবিধানিক অধিকার। বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে বলা আছে, সব নাগরিক আইনের চোখে সমান। প্রবাসে থাকার কারণে কেউ তার মৌলিক অধিকার হারাতে পারে না। ভোটাধিকার একটি মৌলিক অধিকার এবং বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী তাদের বাংলাদেশের নাগরিকদের ডেফিনিশন দেওয়া হয়েছে সেটা ভৌগোলিক কোনো সীমারেখা নেই। তার মানে আপনি বিশ্বের যে কোনো দেশেই থাকুন না কেন, আপনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক হিসাবে ভোটাধিকার আপনার আমার মৌলিক অধিকার। দ্বিতীয়টি হলো অর্থনৈতিক অবদানের স্বীকৃতি। প্রবাসীরা বিদেশ থেকে বাংলাদেশের জিডিপির 6 থেকে 7% অবদান রাখেন। তাদের রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার থাকা উচিত। প্রবাসীদেরকে আমরা অর্থনীতির মূল চালিকা শক্তি বলি। অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রবাসীদেরকে আমরা বারংবার অনেক বেশি করে রেমিটেন্স পাঠানোর কথা বলি, কিন্তু প্রবাসীদের ভোটাধিকার দিতে চাই না। প্রবাসীরা বাংলাদেশের সরকার পরিবর্তনে প্রত্যক্ষ ভূমিকা রাখবে সেটা আমরা চাই না। এটা কোনোভাবেই কাম্য না। প্রবাসীদের এই অর্থনৈতিক অবদানের কারণ হলেও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োজন। তৃতীয় যে কারণ সেটি হলো গণতন্ত্রকে শক্তিশালীকরণ। দেখেন, গণতন্ত্রের মূল বিষয়টা কি? গণতন্ত্রের মূল বিষয়টাই হলো যত বেশি সংখ্যক মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করা। আপনি যখন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যত বেশি সংখ্যক মানুষ বা বেশি সংখ্যক লোকের মতামতকে প্রায়োরিটি দিবেন বা মতামতকে নিতে পারবেন, সেটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। বাংলাদেশের টোটাল পপুলেশনের প্রায় প্রায় 7.5% বিদেশে থাকেন, যা মোট ভোটারের প্রায় 10%, কমপক্ষে 10%। এত বিশাল একটা সংখ্যক লোককে যদি আপনি ভোটাধিকারের বাইরে রাখেন, ইনক্লুসিভ ভোট হিসেবে গণ্য হবে না। এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যদি আপনি গণতান্ত্রিক ভাবে বা ইনক্লুসিভ ওয়েতে বা সবচেয়ে ভালো জাতীয় সংসদ নির্বাচন হিসেবে উপস্থাপন করতে চান বা দেখতে চান, ওই ক্ষেত্রে প্রবাসীদের ভোটাধিকার অবশ্যই প্রয়োজন। এবং চতুর্থ দিকে কারণ সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের বিবেচনায়। দেখেন, প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে যেমন অনুন্নত দেশগুলোতে থাকেন, উন্নয়নশীল দেশগুলোতে থাকেন, তেমন উন্নত দেশগুলোতেও থাকেন। আপনি যখন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবেন, ওই যেই লোকটা আমেরিকাতে বা অন্যান্য জায়গায় অনেক ভালো অবস্থানে আছে, তার দেশের প্রতি তার যেই ফিলিংসটা সেটা আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে। যেটা নিয়ে এখন অনেক বেশি আমরা কনসার্ন থাকি সেটা হলো ব্রেইন ড্রেন, তাই না? যখন আপনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবেন, অনেক দেখবেন যে ব্রেইন ড্রেনের সংখ্যা কমে গেছে এবং যারা বিদেশে অনেক ভালো অবস্থানে আছে, অনেক দিক দিয়ে এক্সপার্ট, তারা দেখবেন দেশে আসা শুরু করেছে এবং বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করবে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রবাসীদের ভোটাধিকার বিষয়ের বর্তমান অবস্থান কি আসলে? আপনি যদি লক্ষ্য করে থাকেন, কিছুদিন আগেই ইসির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বা আমি আমরা নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে ইসি এটার ব্যাপারে পজিটিভ এবং তারা পোস্টাল ব্যালটের কথা অলরেডি বলেছেন এবং এই অনুযায়ী বিভিন্ন দূতাবাসকে তারা নির্দেশনা দিয়েছেন। কিন্তু তার বাস্তব চিত্রটা আসলে কতটুকু? এখন পর্যন্ত 2025 সালের জুলাইয়ের হিসাব অনুযায়ী মোট প্রবাসীদের মধ্য থেকে মোট ভোটার হতে আবেদন করেছেন 48,080 জন। অনুমোদিত ভোটার এখন পর্যন্ত 17,367 জন, যেখানে প্রায় প্রবাসীদের সংখ্যা 1,30,00,000 এবং আপনি যদি সেটা পার্সেন্টেজে নিয়ে আসেন, এটা লেস দেন 1%, মানে 100 জনে একজনেরও কম। ইতিমধ্যেই 9টি দেশের 16টি মিশনে এনআইডি সেবা দেওয়া হচ্ছে। এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং বাকি আরো প্রায় 40টা মিশনে এনআইডি সেবা দেওয়ার প্রক্রিয়া চলমান। কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে এবং খুবই অল্প সময় এখন পর্যন্ত আছে, তো প্রবাসীরা আসলেই সন্দিহান বা আমরা এখনো ধূম্রজালের মধ্যে দিয়ে আছি। আমরা এখনো জানি না আদৌ আমরা আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবো কিনা। সো ভোটাধিকারের মতো একটি গুরুত্বপূর্ণ দাবি, প্রবাসীদের যেটা মৌলিক অধিকার, বাংলাদেশের নাগরিক হিসাবে যেটা আমাদের সকলের মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারকে বা এই দাবিকে আদায় করার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আমরা যারা বিদেশে রয়েছি, আমরা যারা প্রবাসে রয়েছি, আমাদেরকেই এটার পক্ষে কথা বলতে হবে।
এই জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারি। আমরা যত বেশি সম্ভব এই ব্যাপারে লেখালেখি করা, এই ব্যাপারে পোস্ট দেওয়া, সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করতে পারি। এই ব্যাপারে আমরা হয়তো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি প্রবাসীদের ভোটাধিকার বিষয় নিয়ে, যাতে করে অনেক বেশি মানুষের কাছে এটা রিচ করে। সোশ্যাল মিডিয়া পোস্টের ব্যাপারে আমি অলরেডি বলছি যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মিডিয়া এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হিসাবে কাজ করতে পারে। এবং এছাড়াও আমরা বিভিন্ন দেশে আমরা নিজেরা সংগঠিত হতে পারি। আমরা বিভিন্ন সংগঠিত হয়ে বিভিন্ন ধরনের পিটিশন চালু করতে পারি, বিভিন্ন ধরনের বলতে পারেন আন্দোলন করতে পারি, আহ অহিংস্র আন্দোলন। আমরা স্মারকলিপি আকারে বিভিন্ন দূতাবাসে গিয়ে আমরা স্মারকলিপি প্রদান করতে পারি। এছাড়াও বাংলাদেশ সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, যারা উপদেষ্টা রয়েছেন, অথবা যারা বিভিন্ন মন্ত্রণালয় রয়েছেন, তাদের কাছে আমরা আমাদের এই দাবিকে পৌঁছানোর চেষ্টা করতে পারি। এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা আমাদের এই দাবিকে পৌঁছাইতে পারি, যারা আমাদের পক্ষ থেকে যাতে তারা এই ব্যাপারে কথা বলেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে একজন সাবেক সংসদ সদস্য বিরূপ মন্তব্য করেছেন, এবং যার কারণে বিশ্বের সমস্ত প্রবাসে থাকা মানুষজন এবং দেশেও যারা ছিলেন তারাও এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের কণ্ঠকে উচ্চারিত করেছেন এবং এই হীন মন্তব্য, হীন মানসিকতার বিরুদ্ধে কথা বলেছেন। এমনকি তার দলের লোকজনও তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। এর মানে হলো প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সমস্ত মানুষ, সমস্ত রাজনৈতিক দল পজিটিভ। আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব এই ব্যাপারে সচেতনতা বাড়ানোর, যত বেশি সম্ভব এই ব্যাপারে কথা বলার, যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রবাস থেকেও ভোটাধিকার প্রয়োগ করতে পারি। তো যেখানে বিশ্বের 140টি দেশ প্রবাসীদের ভোটাধিকার চালু করেছে, সেখানে বাংলাদেশের যদি সদিচ্ছা থাকে, বাংলাদেশের সরকারের যদি সদিচ্ছা থাকে, ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশের পক্ষেও এটা সম্ভব এবং আগামী নির্বাচনে আমরা অনেক বেশি সংখ্যক প্রবাসীরা ভোট দিতে পারবো। আমাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এটার জন্য দরকার শুধু সদিচ্ছা, এবং সরকার চাইলেই এটা সম্ভব। এই জন্য আজকের এই ভিডিওটি বিশ্বের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করুন, এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রবাসী ভোটাধিকার পক্ষে কথা বলুন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি আমি প্রবাস থেকেও যাতে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, সেই জন্য সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে, যাতে করে সরকার তাদের যে কার্যক্রম সেটা আরো এক্সপেডিয়েট করে, আরো দ্রুত গতিতে তারা এগিয়ে নিয়ে যায়, যাতে করে আমরা বেশি থেকে বেশি সংখ্যক প্রবাসীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকেও ভোটাধিকার প্রয়োগ করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।